আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। চ্যানেল 19 টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ডাক্তার মঞ্জুর শওকত। আমি আছি লন্ডন স্টুডিও থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এবং চ্যানেল 19 টিভি একটি অনলাইন টেলিভিশন চ্যানেল, আইপিটিভি। আপনারা অনেকে হয়তোবা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে লাইভ প্রোগ্রাম করেন, যেটি আইপিটিভির সাথে ডিফারেন্ট হচ্ছে এটা কন্টিনিউয়াস আপনার প্রোগ্রাম থাকবে। আপনি যখনই চ্যানেল 19 টিভিতে আপনারা ব্রাউজ করবেন, আপনারা দেখতে পাবেন চ্যানেল 19 টিভিতে কি কি অনুষ্ঠান আছে। আর চ্যানেল 19 এর স্বাস্থ্য বিষয়ক যে অনুষ্ঠান, হেলথ প্লাস অনুষ্ঠানে আমি প্রতি রোববার ইউকে টাইম বিকেল 5টা, বাংলাদেশ টাইম রাত 10টা এবং কানাডা অথবা ইউএস নর্দার্ন আমেরিকান টাইম দুপুর 12টায় আপনাদের মাঝে এসে উপস্থিত হয়। প্রত্যেকটি অনুষ্ঠানে আমি চেষ্টা করি যারা মেডিসিন সম্পর্কে ভালো জানেন, যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, আর তার পাশাপাশি স্পেশালি যখন একটু কোভিড বিকাম এ প্যান্ডেমিক এন্ড big problem for the whole world, not only for the doctors, for the policymakers, for the politicians. So আমি একটি জিনিস চেষ্টা করে থাকি যে আমার যারা গেস্ট স্পিকার হিসেবে থাকেন, যারা আছে কোভিডকে ডিল করার অভিজ্ঞতা এবং তার পাশাপাশি আছে যারা আমাদের ভিউয়ার যারা আছে তাদেরকে আশ্বস্ত করবেন কিভাবে তাদেরকে চলতে হবে এই কোভিড কালীন ক্রাইসিসের সময়। আজকে আমাদের সাথে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন ডাক্তার ফারহানা আহমেদ। ফারহানাকে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে যারা দেখছেন, আমার খুব একটা পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। Although she's very young cardiologist in Bangladesh, I think probably she's one of the promising cardiologists in each generation in Bangladesh. Not only for her knowledge in the field cardiology, as well as her special contribution for the viewers in Bangladesh. She has attended many TV shows in Bangladesh. And actually, I can't think I never speak to Farhan on face to face, but her TV performance actually has drawn my attention to invite this show. And thank you, Farhan, for joining us with this Channel 19 TV. Obviously, we'll be talking with you about the heart and COVID. Thank you for joining on Channel 19 TV. আর আমাদের আরেকজন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পাওয়ার জন্য। আর আমার সাথে আরেকজন গেস্ট স্পিকার আছেন, আপনারা একটু পরিচয় করে দিচ্ছি। she has been working as a family physician in টরন্টো থেকে যুক্ত হয়েছেন, নর্থ আমেরিকা, কানাডা, টরন্টো থেকে যুক্ত হয়েছেন। এবং ডাক্তার রুমা চৌধুরী, একটু বলে রাখি, হয়তো আপনারা মনে করবেন যে আমরা উই স্টাডিড মেডিসিন in same class, in same group, and in Sarasolimula Medical College. আমি সেই কারণে আমি ডাক্তার রুমা চৌধুরীকে আমি ইনভাইট করিনি। আমি ডাক্তার রুমা চৌধুরীকে ইনভাইট করেছি his knowledge in medicine, especially also dealing with COVID in primary care setting, as well as his huge involvement and engaging people to help people, to share her knowledge and offer good help to the people, how actually they can keep themselves in good and less stressful during the COVID pandemic. Thank you, Ruma, joining us, and Ruma Chaudhary. And I think it's a good time to share our friendship through a media. And thank you for joining us. Thank you, Dr. for having me. It's a great pleasure. It's a great pleasure having you on this show, Channel 19. And obviously, it's not far from where you're based. It's in North America. Channel 19 TV is a US-based television channel. আমি ডাক্তার ফারহানার কাছে জানতে চাচ্ছি, ইউ আর এ কার্ডিওলজিস্ট ফারহানা। আমরা যে কয়টি হাই রিস্ক পেশেন্ট গ্রুপ জেনেছি এ পর্যন্ত, যারা কোভিডে আক্রান্ত হলে খুব বেশি ঝুঁকিতে থাকতে পারেন, এর মধ্যে একটি হচ্ছে যে কিডনি প্রবলেম যাদের আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের আন্ডারলাইন হার্ট কন্ডিশন আছে, যাদের কোনো কন্ডিশন নেই কিন্তু তারা সিম্পলি অবেসিটি বা বেশ মোটা মানুষ, অথবা যাদের আন্ডারলাইন আপনার ক্যান্সার, এই সমস্ত কারণগুলো আছে, বা এবং হার্ট একটি হচ্ছে বড় কারণ। আমি ডাক্তার ফারহানার কাছে জানতে চাবো, আপনার কাছে কি কারণে মনে হয় যে কোভিড এর আক্রান্ত যদি হয় হার্ট পেশেন্ট যারা আছে, সেটা হোক না যদি হার্ট ফেলিয়ার আছে, অথবা তার যদি কোনো স্ট্যান্টিং করা হয়, যে রিং পরানো হয়, কেন তারা এত বেশি ঝুঁকিতে আছে? ধন্যবাদ। আলোচনার শুরুতেই আমি আগে চ্যানেল 19-এ যারা আজকে আমাদের দেখছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার এই যে যারা আমার সহকর্মীরা ছিলেন, যারা এই কোভিড মোকাবেলা করতে চেয়ে তাদের জীবন দিয়েছেন, তাদের আত্মার শান্তি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আসলে কোভিড-19 একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এবং দেখা যাচ্ছে যে
যাদের আছে বিশেষ করে কার্ডিয়াক কোমরবিডিটি গুলো আছে, যেমন করোনারি আর্টারি ডিজিজ, যেটা বললেন আনকন্ট্রোল হাইপারটেনশন, হার্ট ফেলিয়ার, অ্যারিথমিয়া, কনজেনিটাল হার্ট ডিজিজ, এরকম যে কন্ডিশন গুলো আছে, ওই পেশেন্ট গুলো দেখা যাচ্ছে তাদের ডিটোরিয়েশনটা খুব র্যাপিডলি হচ্ছে। এবং কোভিড এই ইনফ্যাক্টিভ সিচুয়েশনটাকে আসলে ডাবল ওয়ে সোর্ড বলা যায়, কারণ দেখা যাচ্ছে এদের যেমন ওয়ার্সেনিং হচ্ছে, আবার কোভিড নিজেও কিন্তু হার্টের ওপর কার্ডিয়াক ইনজুরি, মায়োকার্ডিয়াল ইনজুরিও করছে। এখন যাদের আগে থেকে প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ আছে, সেটা শুধু কোভিডের ক্ষেত্রেই না, যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে দেখা যায় যে একটা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হয় এবং দেখা যায় হার্ট রেট বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে যাদের হার্ট ফেলিওর আছে, সেই পেশেন্টগুলো খুব শুরু থেকেই খারাপের দিকে যেতে থাকে। এবং কোভিড আমরা যেটা দেখি, ওরা সাধারণত আর রেসপিরেটরি সিস্টেমকে ইনফ্যাক্ট করে এবং দেখা যাচ্ছে এদের অক্সিজেনের স্যাচুরেশন ব্লাডে কমে যায় এবং পুরো বিভিন্ন জায়গায়, বিভিন্ন রক্তনালী ছোট বড় বিভিন্ন জায়গায় একটা হাইপার কোয়াগুলেবল সিচুয়েশন তৈরি হয়, মানে রক্ত জমাট বাঁধার প্রবণতা দেখা যায়। এবং যাদের আগে থেকে হার্টের সমস্যা আছে, দেখা গেল যে তার সাব ক্লিনিক্যাল আর ক্লিনিক্যাল করোনারি আর্টারি ডিজিজ আছে, এরকম স্ট্রেসফুল একটা সিচুয়েশনে দেখা যাচ্ছে ওদের প্লাক রাপচার করছে বা যে রক্তনালীগুলো আছে সেগুলো ব্লক হয়ে যাচ্ছে, ওই সময় তার একটা কার্ডিয়াক ইনসাল্ট হচ্ছে। তো যাদের আগে থেকে এরকম একটা হার্টের খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তারাই ব্যথার সঙ্গে কোপ করতে, হার্ট তখন কোপ করতে পারে না এবং তারা র্যাপিডলি ডিটোরিয়েশন হয় এই পেশেন্টগুলোর ক্ষেত্রে। এবং দেখা যাচ্ছে যাদের কোভিড হয়, যাদের কোনোই আপনার কোমরবিডিটিস গুলো নাই, তাদের মর্টালিটির চেয়ে যাদের কোমরবিডিটিস গুলো আছে তাদের মর্টালিটি অনেকখানি বেশি। বলতে পারেন যে তাদের 1% যাদের কোনো কোমরবিডিটিস নাই, এবং যাদের আছে তাদের প্রায় 10%-এর মতো মর্টালিটি হচ্ছে। Thank you, Dr. Farhana, for sharing interesting facts about that. কারা বেশি ঝুঁকিতে আছে কোভিড এবং আন্ডারলাইং হার্ট কন্ডিশনে, কেন তারা ঝুঁকিতে আছে। আমি নেব আপনার কাছ থেকে আরো অনেক উপদেশ আমাদের ভিউয়ারদের জন্য। আমি যাচ্ছি ডাক্তার রুমা চৌধুরীর কাছে। ডাক্তার চৌধুরী, আপনার কোভিড পেশেন্ট আপনি পেয়েছেন, সে মার্চ থেকে যখন প্রবলেম শুরু হয়েছে কোভিড-19 করোনা ভাইরাস, আপনার কাছে কি ধরনের পেশেন্ট বা কি ধরনের সিমটম নিয়ে তারা প্রেজেন্ট করেছিল, বা আপনি সাসপেক্ট করেছেন যে the patient might have COVID-19 coronavirus infection? কি ধরনের সিমটম গুলো নিয়ে সারা পেশেন্টরা প্রেজেন্ট করেছে আপনার? First of all, I'd like to thank COVID-19 and also Dr. Manju Shawkot for having me for this talk. It's my pleasure to be able to convey health-related advices. তো লকডাউন যখন শুরু হলো বা কোভিড প্যান্ডেমিক আমাদের শুরু হলো, যে সিমটম গুলা আমরা দেখেছি, I can divide into two categories: mild symptoms versus moderate to severe symptoms. Mild symptoms এর মধ্যে দেখা গেছে fever for few days, sore throat, dry cough, flu-like symptoms, যেটা আমরা অনেকেই জানি, body aches, headache, diarrhea, nausea, vomiting. দেখা গেছে conjunctivitis ফিচার পর্যন্ত নিয়ে এসছে। এছাড়া দেখা গেছে কেউ কমপ্লেইন করেছে loss of taste, loss of smell. So these are the mild symptoms যেগুলো ওরা প্রেজেন্ট করেছে। কিন্তু moderate to severe symptoms আমরা দেখেছি, তার মধ্যে যদি নিউমোনিয়া হয়ে যায়, দেখা গেছে ওরা কমপ্লেইন করছে they are having shortness of breath, difficulty breathing, because they are having pneumonia, and then sometimes they will complain about chest pain, chest tightness, chest pressure, কারণ myocardial injury ডক্টর ফারহান আহমেদ বললেন এই কারণে এই সিমটম গুলো প্রেজেন্ট করছে। এছাড়া আমরা এটাও দেখেছি আনফরচুনেটলি যে স্ট্রোক বা টিআই এর ফিচারও আমরা দেখেছি, এবং they will present with confusion, loss of consciousness, and then also they will have weakness or loss of movement. আমরা এটাও আনফরচুনেটলি দেখেছি ডিপ ভেনাস থ্রম্বোসিস বা পালমোনারি এম্বোলিজমের ফিচার। এগুলো যদিও অনেক সিভিয়ার স্টেজে, but unfortunately we had to get the patient admitted ASAP for early hospitalization for the complication that we are seeing that might be featuring at that time. এইখানটাতে ডাক্তার রুমা চৌধুরী, আপনাকে আমি আরেকটা জিনিস জানতে চাবো, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন যে যারা হাই রিস্ক পেশেন্ট আছে, তারা যদি পালস অক্সিমেট্রি যদি বাসায় রেখে যদি ধরেন খুব বেশি সিমটম আছে কিন্তু ওই রকম সিরিয়াস কোনো সিমটম ডেভেলপ করেনি যেটার জন্য হসপিটালে হওয়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে কি পালস অক্সিমিটার কি কোনো হেল্প করতে পারে কিনা? যদি কি কোভিড আক্রান্ত হন, পালস অক্সিমিটার কি কোনো ভূমিকা আপনি পেয়েছেন বা আপনি কোনো পেশেন্টকে অ্যাডভাইস করেছেন কিনা?
অবশ্যই pulse oximetry plays a huge role কারণ pulse oximetry দিয়ে আমরা পেশেন্টদেরকে বলি যে monitor your oxygen saturation and if it goes below 94% don't hesitate আমরা তো এখানে directly emergency departmenটের মাধ্যমে হসপিটালে আমরা directly admit করার ব্যবস্থা করে দেই এবং this is a sign that the patient has developed severe pneumonia এবং it's going to turn into severe complication if we don't take measures, early measures, immediate measures. আমরা দেখেছি যদি আমরা early measure নিতে পারি the patient has more chance of survival, more chance of recovery কারণ late করে ফেলে দেখা যায় বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট বলেন hypertensive patient cardiovascular disease যাদের comorbid condition আছে ওদের the earlier the treatment the better the outcome এবং এটাও দেখেছি যদি pulse oximetry তে আপনার 94% saturation নিচে থাকে দেখা যায় যদি সিটি স্ক্যান যদি immediately করা হয় দেখা যায় there is already some damage and if it's less than 40% damage then the chance of recovery is quite higher in that population and Dr. Farhana Ahmed যেমন বললেন the complication of hypercoagulate stage myocardial injury myocardial infarction and stroke যে হতে পারে এই hypercoagulate stage এর কারণে এটাও আমরা প্রিভেন্ট করতে পারি as soon as we see that the saturation has gone down we instruct the patient call 911 or আমাদের এখানে ব্যবস্থা যেটা আছে to get right away treatment and hospitalization ধন্যবাদ ডাক্তার রুমা চৌধুরী খুব পরিষ্কারভাবে আমাদের ভিউয়ার যারা আছে তাদের কাছে মেসেজ দেওয়ার জন্য আমাদের ভিউয়ার আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনারা তো চিন্তা করছেন হয়তোবা ঈদে সামনে ঈদ আছে ঈদে কাউকে কোনো কিছু present করার জন্য gift করার জন্য what I would recommend if you want to present something to your friends or a relative I think probably if somebody cannot afford it buy a pulse oximeter it costs only 30 to 40 pounds like 3 থেকে 4,000 টাকা এবং it could be really life saving in this COVID era আমি যাচ্ছি ডাক্তার ফারহানার কাছে কারণ আমরা জেনেছি যে আপনি অলরেডি বলেছেন যাদের আন্ডারলাইং হার্ট কন্ডিশনে আছে তারা অনেক বেশি ঝুঁকিতে থাকে আবার হার্টের প্রবলেম হওয়ার কিন্তু একটা বড় কারণ হচ্ছে যে ডায়াবেটিসের কারণে হার্টের প্রবলেম হচ্ছে তো যাদের হার্ট কন্ডিশন আছে এন্ড তারা অলসো ডায়াবেটিক তারা কিন্তু আরেকটু হায়ার রিস্কে আছে এই ধরনের পেশেন্ট যারা আছে তাদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে এখন এই কোভিড এরাতে কিভাবে যারা ইনফেক্টেড হননি অথবা যারা ইনফেকশন অলরেডি হয়েছে তাদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে প্রথমত যারা কোভিডে আক্রান্ত হয়েছে তাদের জন্য এটাই বলবো যে তাদেরকে ব্যাপারটা খুব সিরিয়াসলি নিতে হবে শুরু থেকেই এবং সার্বক্ষণিকভাবে একজন ডক্টরের পরামর্শের মধ্যে দিয়ে যেতে হবে ডক্টর রুমা যেটা বললেন যে অবশ্যই আপনি আপনার একটা পালস অক্সিজেনটা রাখতে পারেন যখনই দেখবেন যে স্যাচুরেশন কমে যাচ্ছে এটা খুবই সিরিয়াসলি নিতে হবে এবং তখনই তাদের হসপিটালাইজেশনকে আমরা এনকারেজ করি যাদের এই কোমরবিডিটিস গুলো আছে এবং আমাদের গাইডলাইনে এখন ইনক্লুড করেছে যে ইভেন মাইল্ড ডিজিজে যাদের কোমরবিডিটিস আছে ওদের কিন্তু আমরা প্রোফাইলেকটিক ভ্যাকসিন দিচ্ছি সেক্ষেত্রে যদি কোমরবিডিটিস এরকম থেকে থাকে লাইক হার্ট ডিজিজ অ্যান্ড যেটা বললেন দুটোই যদি একসাথে ডায়াবেটিস সেক্ষেত্রে অবশ্যই হসপিটালে যাওয়া উচিত আর যাদের এখনো কোভিড হয়নি তাদের ক্ষেত্রে যেটা উপদেশ থাকবে যে আপনারা অবশ্যই স্বাস্থ্য সচেতনতা যেগুলো আছে সেগুলো অবশ্যই মেনে চলবেন এবং কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না গেলেও অবশ্যই মাস্ক ব্যবহার করবেন খুব যেখানে লোকজনের সমাবেশ হওয়ার গ্যাদারিং হওয়ার সম্ভাবনা থাকবে সেগুলো এড়িয়ে চলাই ভালো এবং আপনার ফ্যামিলিতে যে একজন ইয়াং আছে যে বারবার বাইরে যাচ্ছে প্রয়োজনে তার সংস্পর্শ থেকেও আপনি মানে সোশ্যাল ডিস্টেন্সিং ফ্যামিলির মধ্যে সেটা মেনটেন করলে তার জন্য ডিজিজের কন্টামিনেশন হওয়ার সম্ভাবনাটা অনেকখানি কমে যাবে আর যেটা বলবো তাদের যে রেগুলার মেডিকেশনের মধ্যে দিয়ে তারা ছিল সেটা তারা ম্যানেজ করবে এবং মেডিকেশনের একটা ফুরিয়ে যেন না যায় একটা মজুদ অন্তত 30 দিনে সেরকম একটা বাসায় রাখার ব্যবস্থা করতে হবে আর যদি কোনো সিমটম ওয়ার্সেনিং হয় যেমন সে মনে করছে রেগুলার ডায়াবেটিস চেক করবে কার্ডিয়াক সিমটম যদি ওয়ার্সেনিং হয় চেস্ট পেইন হচ্ছে যদি এরকম মনে করে সেক্ষেত্রে সে ডাক্তারের পরামর্শ নিতে পারে এখন তো টেলিমেডিসিন সেবা চালু আছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি পর্যায়ে ইভেন বাংলাদেশেও সেটা সে অ্যাভেল করতে পারে তাছাড়া যে লাইফস্টাইল মডিফিকেশন গুলো আছে যেমন সে রেগুলার তার ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে বিশেষ করে তার মিলটা যেন সঠিক সময় নেয় কোনো মিল যেন সে স্কেপ না করে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মিলে যেন সুষম খাদ্য থাকে এবং আঁশযুক্ত খাবারের পরিমাণ যেন বেশি থাকে চর্বিটা আমরা কার্বোহাইড্রেট রিচ মিল এবং
সুগার রিচ মুডগুলো আমরা এড়িয়ে যাব, স্পেশালি ফর ডায়াবেটিক পেশেন্ট। অ্যান্ড যেটা পরবর্তীতে যেটা হচ্ছে যে সে তার রেগুলার ব্যায়াম করতে পারে, যারা ইয়াং আছে তারা ট্রেডমিলে ব্যায়াম করতে পারে, আর যেখানে সুবিধা আছে খোলামেলা জায়গা আছে বাইরে যে হাঁটাহাঁটি করতে পারে, এবং তার পর্যাপ্ত যেন ঘুম হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। এবং এই সময় আসলে একটা স্ট্রেসফুল কন্ডিশন, সবাই একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময় যেন তার মেন্টাল অন্য হেলথের পাশাপাশি তার মেন্টাল হেলথের প্রতিও সমান নজর দিতে হবে। ধন্যবাদ ডাক্তার ফারহানা, খুবই ক্লিয়ার কাট মেসেজ দেওয়ার জন্য। যেখানে দেখুন যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু ওষুধ দিয়ে ডাক্তার ফারহানা বলেছেন আপনাকে অপটিমাম আপনার ওষুধ খেতে হবে, আপনাকে লাইফস্টাইল আপনার খাবার থেকে শুরু করে আপনাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কন্ট্রিবিউট করছে। আরেকটি এই কথা ডাক্তার ফারহানা মেনশন করেছে, মেন্টাল হেলথ, এটা ইজ এ বিগ ক্রাইসিস অ্যাকচুয়ালি। এবং যাদের অন্য কোনো রকম কোনো কিছু সমস্যা ছিল না তারা কিন্তু কোভিড এর কারণে কিন্তু তারা মেন্টাল হেলথ কিন্তু মারাত্মকভাবে এফেক্টেড হয়েছে। এটা হয়তো অনেকে লজ্জার কারণেও কিন্তু বলতে পারছে না হয়তো মেন্টাল হেলথ কিভাবে এফেক্টেড হয়েছে। আমি এখন যাচ্ছি ডাক্তার রুমা চৌধুরীর কাছে। ডাক্তার চৌধুরী, আপনি তো একজন ফ্যামিলি প্র্যাকটিশনার, আপনাদের যে সার্জারিতে যে সমস্ত পেশেন্টরা ভিজিট করছে আপনি কেমন দেখেছেন যে পেশেন্টরা তাদের মানসিক স্বাস্থ্য কেমন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কোভিড এর কারণে, বা যদি হয়ে থাকে তাদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে, কিভাবে নিজেকে রিফ্রেশ করা যায়? হ্যাঁ, you're right, ডক্টর মঞ্জু শওকত। অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের হার প্রচন্ডভাবে বেড়ে গেছে এই কোভিড এর লকডাউনের কারণে এবং ওভারঅল সিচুয়েশনের কারণে। তো আমি অলমোস্ট এভরি ডে আমি বলবো অ্যাটলিস্ট 4 to 5 পেশেন্টস এর আমি নিজেই সাইকোথেরাপি এবং কাউন্সেলিং করে থাকি। I spend 20 to 30 minutes per patient to convey, counseling services and psychotherapy. আর যদি একটু কমপ্লেক্স হয় ওদেরকে অবশ্যই আমাদের এখানে সুবিধা আছে সাইকোথেরাপি বিভিন্ন সেন্টার বা কাউন্সেলিং সার্ভিসেস, ওখানে আমি ওদেরকে রেফার করে থাকি। আমি যেটা সবচেয়ে বেশি জরুরি ভাবে আমি ওদেরকে অ্যাডভাইস করি ইটস টু go for a walk, go for a run. And আমরা এখন phase 2 তে আছি, so I advise the patients not to stay home but at least try to walk. কারণ আমরা জানি exercise good endorphin release হয়, which makes the patient feel good about himself. তারপর meditation advice করি, if you have a garden, go for gardening. Listen to music, don't listen to news every hour. Try to listen to music and that will help you. Spiritual belief ও একটা important role play করে। স্পিরিচুয়াল যার রিলিজিয়নের প্রেয়ারটা আমি কন্টিনিউ করতে বলি। কিন্তু যদি পেশেন্ট একটু কমপ্লেক্স হয়, বা ইফ দে আর হ্যাভিং মডারেট টু সিভিয়ার ডিপ্রেশন, আমি নিজে প্রেসক্রাইব করে থাকি অ্যান্টি অ্যাংজাইটি মেডিসিন, অ্যান্টি ডিপ্রেসেন্ট, এবং আই মনিটর দ্যাম ভেরি ক্লোজলি, and every couple of weeks I will talk to them and I will keep an eye on them, making sure they're not getting worse. And the other thing that I'm in Korea, I try to bring positive attitude and positive, like try to bring them more hope that don't give up, we will get the vaccine soon, and there are treatments, there are cure, and don't feel that this is the end of the world. এই ধরনের বিভিন্ন রকম কাউন্সেলিং এর মধ্যে আমি রেগুলার ফলো আপ করে পেশেন্টকে ভালো করে দেওয়ার আমি চেষ্টা করে থাকি। ডাক্তার রুমা চৌধুরী, আপনি যে একটি বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনার এর মধ্যে একটি জিনিস টাচ মি ইজ লাইক বি পজিটিভ, এবং মানে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এবং দেখা যাচ্ছে আপনার খুবই চ্যালেঞ্জিং টাইম কোভিডে দেখেন বাংলাদেশে প্রচুর ডাক্তার মারা যাচ্ছে, অনেক পেশেন্টও মারা যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশের ডাক্তারদের ক্ষেত্রে মানে রোগীরা যেমন পজিটিভ থাকতে পারে তার পাশে ডাক্তারদেরকে কিন্তু পজিটিভ থাকার কিন্তু অনেক প্রয়োজন আছে। আমি যাচ্ছি ফারহানার কাছে। ফারহানা, দেখুন যে বাংলাদেশে তো এর মাঝে অনেক ডাক্তার মারা গিয়েছে, স্যাডলি 70 জনের বেশি ডাক্তার মারা গিয়েছে। আমাদেরই পরিচিত একজন ডাক্তার মনোয়ার মারা গিয়েছে, এনআইসিডি, প্রবলি মনোয়ার ওয়াজ ইউর কলিগ। এবং এই যে পজিটিভ থাকার জন্য আর বাংলাদেশি ডাক্তারদেরকে পজিটিভ থাকার জন্য, রুমা চৌধুরী বলেছে পেশেন্টদেরকে পজিটিভ থাকার জন্য, এখন আপনি কি বলবেন আমাদের বাংলাদেশি ডাক্তার যারা আছে তাদেরকে পজিটিভ থাকার জন্য কোনো মেসেজ আপনি ভিউয়ার যারা আছে তাদেরকে? অনেক ডাক্তার এই অনুষ্ঠান দেখেন। আসলে এটা একটা স্ট্রেসফুল সিচুয়েশন যাচ্ছে। আপনি দেখেন যে প্রি কোভিড সিচুয়েশনে আপনার লাইফস্টাইল যেটা ছিল, আপনি অতটা কনসিয়াস ছিলেন না নিজের সেফটি সম্বন্ধে, বিশেষ করে ইনফেকশন প্রিভেনশন এসব ব্যাপার নিয়ে। কিন্তু এখন আমাদের মোর স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমি সবসময় নট অনলি যে আমার নিজের সেফটি, আমার পরিবারের সেফটি নিয়েও আমাকে ভাবতে হচ্ছে, কারণ আমি জানি আমি এমন একটা জায়গায় কাজ করতে যাচ্ছি সেখানে আমি
কোভিড পেশেন্টকে আমি কখনোই ওই সিচুয়েশনটাকে আমি অ্যাভয়েড করতে পারবো না। আমি ওই কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়েই কাজ করতে হচ্ছে। তার মধ্যে আমার দেখা যাচ্ছে আমার সাথে একসাথেই কাজ করছে এরকম সহকর্মী আক্রান্ত হচ্ছে, ইভেন অনেকে মারাও যাচ্ছে। তো এই প্রচন্ড রকম, এবং সাথে সাথে শুধু নিজের স্ট্রেস না, নিজের পেশেন্টকেও আপনার ঠিকভাবে ম্যানেজ করতে হচ্ছে। কারণ আমরা যে সেন্টারে কাজ করি সেখানে এটা একটা ডেডিকেটেড কার্ডিয়াক হসপিটাল। তো পুরো বাংলাদেশ থেকেই মোটামুটি সব ধরনের খারাপ রোগীগুলোই, সিভিয়ার রোগীগুলোই আমাদের কাছে আসে, রেফারেল পেশেন্ট আসে। তো ওরা যেন অপটিমাম ম্যানেজমেন্ট পায় সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হচ্ছে। তো এটা লট অফ স্ট্রেস আসলে। তবে এর মধ্যেও যেন আমরা সেই, এখন তো অনেকদিন হয়ে গেল, ৩-৪ মাস হয়ে গেল, তো এই স্ট্রেসটা যেন কোপ করার একটা, নিজেকে, নিজের মুড যেন ইলিভেটেড থাকে সবসময়, যেন ভালো থাকে, সেই চেষ্টাটা আমরা সবসময় করে যাচ্ছি। যেমন এই যেটা বললেন ডক্টর রুমা, শুধু কাজ না, কাজের পাশাপাশি অন্য যেসব অ্যাক্টিভিটি গুলো আছে, যেমন গান শোনা, পজিটিভ নিউজ দেখা, পজিটিভ চারপাশে যে বিভিন্ন শিক্ষামূলক কাজে কেউ যদি কবিতা এই আবৃত্তি পছন্দ করে, হয়তোবা কবিতা আবৃত্তি শুনলেও কিন্তু তার হয়তোবা রিল্যাক্স করতে হেল্প করবে। কারণ হচ্ছে যে ডাক্তার রুমাচৌধুরী কোয়াইট রাইটলি মেনশন অ্যাবাউট দ্য থিংস, মানে যে জিনিসটাকে আপনার মনটাকে একটুখানি সতেজ রাখবে সেই কাজগুলো যদি আমরা কোভিডের এই ডিফিকাল্ট টাইমের সাথে ইন এডিশন, আমার কাছে মনে হচ্ছে যে এটা ইট ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আমাদের আমাদের শরীরের যে বডির অন ইমিউন সিস্টেম, এবং এটার সাথে কিন্তু সরাসরি সংযুক্ত আছে cheerfulness in mind, আবার আমাদের চিন্তা ভাবনা যদি যদি সতেজ না থাকে, এটা কিন্তু এফেক্ট করতে পারে। এবং বাংলাদেশে আমি দেখছি যে প্রচুর স্যাডলি 70-র বেশি ডাক্তার মারা গেছে। হয়তোবা দেখুন, আপনারা যারা বাংলাদেশে কাজ করছেন, আমরা হয়তোবা অনেকের সাথে কথা হচ্ছে না, কিন্তু আমরা খুব ফিল করি যে তারা কতখানি লেস প্রোটেক্টেড ভাবে কাজ করছে। And one of the specialty work in cardiology, like even for doing an echo, is also risk, is huge risk for an echoing patient during this COVID era. আপনার অন্যদিকে আবার দেখা যাচ্ছে ইনফেকশন কন্ট্রোলটাও কিন্তু বাংলাদেশে খুব একটা ভেরি ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের না, সেটাও আমরা লক্ষ্য করি। আমি ডাক্তার রুমা চৌধুরীকে আমি যাবো যে দেখুন, আপনারা যে কানাডাতে বা ইউকে তে বলেন বা ইউএসএ তে বলেন, এগুলো দেশগুলোতে কিন্তু ইনফেকশন কন্ট্রোলের ব্যাপারে কিন্তু খুব স্ট্রিক্টলি আপনার এগুলো মনিটর করা হয়, ট্রেন করা হয়, মনিটর করা হয়। আমরা জেনেছি বাংলাদেশে মাত্র 8 জন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট আছে, আর আমরা ওই যে সেঞ্চুরির সবচেয়ে ডেডলিয়েস্ট ভাইরাসকে নিয়ে আমরা ডিল করছি, যেখানে মাত্র 8 জন ইনফেকশন ডিজিজ স্পেশালিস্ট আছে। ইনফেকশন কন্ট্রোলটাকে বা প্রিভেন্ট করার জন্য ডু ইউ হ্যাভ এনি মেসেজেস ফর দ্য পলিসি মেকার্স ইন বাংলাদেশ? আমরা জানি হয়তোবা কেউ কেউ দেখছে অনুষ্ঠান, অথবা আপনার এই অ্যাডভাইস থেকে তারা কোনো মেসেজ নিয়ে হয়তোবা try to change healthcare practice in Bangladesh for the safer environment for Bangladeshi doctors or nurses or other healthcare professionals. আচ্ছা, আমি আমরা 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 মনে হয় ডাক্তার রুমা চৌধুরীকে হারিয়ে ফেলেছি। আমরা আমরা বুঝতে পারি যে আসলে what is challenge difficult time for Bangladeshi doctors in COVID era. আমরা সম্ভবত আমাদের দুজন গেস্টকে আমরা হারিয়ে ফেলেছি। আপনারা যারা আছেন এই কোভিড ক্রাইসিসের সময় যারা আছেন, আমি আপনাদেরকে, আমরা ফারহানাকে দেখতে পাচ্ছি। ফারহানা, আপনি যদি কাইন্ডলি আপনি যদি বলেন, how do you feel working in the COVID era and as a cardiologist? সেটাই বললাম, আপনি যেটা বলছিলেন যে আমাদের হসপিটালে ইনফেকশন কন্ট্রোলের ব্যাপারে কখনোই সেরকম সিরিয়াসলি, যদিও আমাদের ট্রপিক্যাল ইনফেকশন কন্ট্রোল করার ব্যাপারে আমাদের ভীষণ সাফল্য আছে, এটা আপনারা জানেন। আমরা টিবি, ম্যালেরিয়া এগুলো নিয়ে আমাদের অবশ্যই অনেক সাকসেস আছে বাংলাদেশে, ওগুলো আমরা খুব সাকসেসফুলি হ্যান্ডেল করা হয়েছে। কিন্তু হসপিটাল ইনফেকশন যে একটা টিম থাকা উচিত, এবং এটাকে যে প্রতিটা হাসপাতালে আলাদা আলাদা, প্রতিটা হসপিটাল এনভায়রনমেন্ট, ইনফেকশন কন্ট্রোল এনভায়রনমেন্ট আলাদা, এবং সেখানে একটা টিম সার্বক্ষণিক ভিজিলেন্সে থাকবে, সার্ভিলেন্স হবে, সেই ব্যাপারগুলো আসলে আমাদের বাংলাদেশে কোনো হাসপাতালে কখনোই সেভাবে অ্যাডপ্ট করা হয়নি। তো সেটার ফলে যেটা হয়েছে যে এখন এই প্যান্ডেমিক সিচুয়েশন আসার পরে আমরা যে বলছি যে পার্সোনাল সেফটি আমরা মেনটেন করবো, হ্যাঁ, সিকিউরিটি, ফ্যামিলি সেফটি, সিকিউরিটি, আমি নিজে হয়তো সেফটি বলতে এখনো সেই পিপির মধ্যে সীমাবদ্ধ আছে, যে আমি পিপি পরলাম, গ্লাভস পরলাম, মাস্ক পরলাম, সেটা এনশিওর করলাম। কিন্তু আপনি যে এনভায়রনমেন্টে আপনি কাজ করতে যাচ্ছেন সেখানে কিন্তু পেশেন্ট লোড এবং জায়গার চেয়ে আমাদের ওখানকার পেশেন্ট লোড কিন্তু তার ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি, এবং সেখানে কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে কোভিড পেশেন্ট, ইনফেকশাস পেশেন্টের যে আমাদের যে এনভায়রনমেন্ট, সেখানে আমি বলবো হয়তোবা ওটা হয়তো
জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফারহানা। হ্যাঁ, সেই জন্য আমাদের এক্সপোজার রিস্কটা মোর দেন আদার হসপিটাল ইন অ্যাব্রোড। তো সবসময় সেজন্যই বললাম যে এটা একটা আমরা নিজেদের সেফটি এনশিওর করছি, কিন্তু যেহেতু হসপিটালে এ ধরনের একটা পরিবেশে আমাদের এক্সপোজড হতে হচ্ছে, অথবা সেজন্যই মোর ডক্টর আনইউজুয়ালি বাংলাদেশে কোভিডে আক্রান্ত হচ্ছে এবং এটা এটা মারা এটা যায়। এটা 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 খুবই 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 স্যাড। এত বাংলাদেশি ডাক্তার তো প্রতিদিন যখন খবর পাচ্ছি ডাক্তাররা ইনফেক্টেড হচ্ছে, 70-এর বেশি ডাক্তার অলরেডি মারাও গিয়েছে। এবং WHO এর মতো হচ্ছে যে প্রতি 200 বেড 250 বেড হসপিটালের জন্য একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট থাকতে হবে। আমার মনে হচ্ছে না যে এই যে কমপ্লায়েন্স অ্যাকর্ডিং টু WHO, আমার মনে হচ্ছে না যে বাংলাদেশে অনেকগুলো হসপিটাল এগুলোকে মেনটেন করছে। বা এগুলো হচ্ছে যে আমরা কাউকে আমরা ক্রিটিসাইজ করব না, আমাদের কাছে আমরা মেসেজটা দিব যে উই নিড টু চেঞ্জ দিস প্র্যাকটিস। এই ব্যাপারে আপনার কি মনে হয়? আমাদের এখন হয়তো এই সিচুয়েশন যাওয়ার পরে আমরা সবাই এখন হসপিটাল ইনফেকশন কন্ট্রোলের দিকে অনেক বেশি মনোযোগী হব আগের তুলনায়, এবং এটা যে একটা এসেনশিয়াল পার্ট অফ এনি হসপিটাল ম্যানেজমেন্ট সেটা আসলে গুরুত্বের সাথে আশা করি যে বিবেচনা করা হবে এই পরবর্তী কোভিড সময়টায় এবং পরবর্তী সময়কালে। আমার মনে হয় কোভিড শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কোভিড কিন্তু অনেক বড় শিক্ষা দিয়েছে। আমরা কিভাবে ম্যানেজ করার জন্য কতখানি পিছিয়ে আছে। এটা আমি শুধু ডাক্তারদের কথা বলছি না, পলিসি মেকার জন্য বলছি না। আমরা কিন্তু দেখেছি পলিসি মেকারের পাশাপাশি পলিটিশিয়ান যারা আছে তারাও কিন্তু কোভিড-19 করোনা ভাইরাসকে ট্যাকেল করার জন্য খুবই হিমশিম খাচ্ছে। আমরা আমরা দেখছি যে বাংলাদেশে দেখুন যারা আপনারা কাজ করছেন বাংলাদেশে ফিজিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ কার্ডিওলজিস্ট, এবং দেখছেন যে যেভাবে দেখছেন যে কলিগরা আক্রান্ত হচ্ছে, কলিগরা খুবই ইনসিকিউরিটিতে ভুগছে। এবং এটার ক্ষেত্রে আপনারা কি ধরনের সাপোর্ট গুলো পাচ্ছেন? বাংলাদেশে যারা ধরুন পলিসি মেকার যারা আছে বা আপনাদের ম্যানেজমেন্ট কি ধরনের আপনাদেরকে এনকারেজ করছে যে এত ঝুঁকি নিয়ে আপনি রুগী দেখছেন? আসলে শুরুর দিকে অবস্থাটা যেরকম ছিল, হয়তো পিপির অপ্রতুলতা ছিল বা অনেকে এই ব্যাপারগুলোর সাথে একাত্ম ছিল না, এখন কিন্তু তা না। আমরা গত 3 মাসে কিন্তু অনেকখানি শিখেছি, এবং কিভাবে পিপি ম্যানেজ করতে হবে, কিভাবে নিজের পার্সোনাল সেফটি ম্যানেজ করতে হবে সেটুকু সম্বন্ধে অলরেডি সবাই মোটামুটি এর মধ্য দিয়ে জানতে পেরেছে এবং সবাই সেটা অ্যাভেল করার চেষ্টা করছে। এবং শুরুর দিকে যে একটা স্কারসিটি ছিল পিপি, সেটাও এখন তেমন একটা নাই, এবং হসপিটাল থেকেই সবাইকে সেটা পর্যাপ্ত পরিমাণ দেওয়া হচ্ছে, সেটুকু আছে। কিন্তু হসপিটালে যেটা একটু আগেই বললাম যে হসপিটাল ম্যানেজমেন্ট, সার্বক্ষণিক সার্ভিলেন্স, ডিসইনফেকশন যে প্রোটোকলগুলো থাকা উচিত সেগুলো আরো রিইনফোর্স করা উচিত। তাহলে পরে হয়তো বা আমাদের ডাক্তারদের ইনফেক্টেড হওয়ার রেটটা অনেকখানি কমে যাবে বলে আমি মনে করি, আর আমরা অনেকটা সেফ ফিল করবো সেক্ষেত্রে। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশি ডাক্তার যারা আছেন দে ডিজার্ভ মোর প্রোটেকশন while they are seeing COVID patient. আমরা একটু আগে হারিয়ে ফেলেছিলাম ডাক্তার রুমা চৌধুরীকে, আমরা হারিয়ে ফেলেছিলাম। Sorry about that. My apology. It's all right. It's all right. We are every day we are actually in COVID era. We are coming across lots of challenges with dealing with technology. At the same time, we are becoming smarter how to deal with technologies. ডক্টর মঞ্জু শওকত, আপনি যে কোয়েশ্চেনটা করেছিলেন ওটার অ্যান্সারটা আমি কন্টিনিউ করতে চাই। তো আমরা কিভাবে মেজারটা নিয়েছি অ্যাজ এ ফ্যামিলি ফিজিশিয়ান, আই লাইক টু কন্টিনিউ অ্যান্ড অ্যাড্রেস দ্যাট। তো যখন আমাদের ফার্স্ট লকডাউন হলো আমাদের in March, then what we did, we converted all of our family medicine care into virtual care. এটা 80% বলবো, আর রেস্ট 20% ওদেরকে আমরা ক্লিনিকে আনার ব্যবস্থা করেছি। তো 20% এর মধ্যে যেমন কিডস ইমিউনাইজেশন, প্রিন্যাটাল কেয়ার, প্রেগনেন্সি কেয়ার, দেন পোস্ট অফ ভিজিট, পোস্ট হসপিটাল ভিজিটস, দেন বার্ন ইনজুরি, ল্যাসারেশন ইনজুরি, এইসব আমরা পেশেন্টদেরকে আমরা এনেছি ঠিকই, কিন্তু উই টুক প্রপার ইনফেকশন কন্ট্রোল মেজার্স। আমি একটু উদাহরণ দিতে চাই। প্রি কোভিড সময় যেমন ওয়েটিং রুমে আমাদের 20 to 30 পেশেন্টস উইল বি ওয়েটিং, কিন্তু এখন আমরা করেছি কি উই অ্যালাউড অনলি 1 পেশেন্ট টু কাম ইন। আমাদের ওয়েটিং রুম পুরাই এমটি রেখেছি। উই উড ডেফিনেটলি ওয়্যার এডুকেট পিপিই, মাইসেলফ, মাই নার্স অ্যান্ড মাই ফ্রন্ট ডেস্ক স্টাফ, এবং একজন পেশেন্ট আমরা ঢুকিয়েছি উইথ প্রপার কোভিড স্ক্রিনিং কোয়েশ্চেন্স, এবং ওরা পাস করার পরে ওদেরকে আমরা
NHE, and we also made sure after every patient the room is sanitized and proper infection controls are taken. Arekta boro step niyeci as a family physician আপনারা হয়তো জানেন, we have to take all preventive screening measures. তার মধ্যে cancer screening একটা বড় role play করে. So pap test আমরা যেমন করতে হয়, but during COVID time we halted it, we postponed it. এখন আমরা phase 2 তে এসে we started the pap test, which is a cervical cancer screening. Then other cancer screening যেমন mammogram breast screening, surgery, non-essential surgery, ওগুলো আমরা postpone করে halt করেছি, and now in phase 2 we are restarting them. Colonoscopy screening, এটাও একটা colon cancer screening, we halted, postponed, but we started right now. So আমরা যে মেথডটা নিয়েছি এতে risk of exposure, patient exposure কে আমরা as much as possible minimize করার জন্য family practice setting এ এক number হচ্ছে যে patient numberটা monitor করা, and then also to make sure that we are postponing everything until really necessary, except for kids immunization, pregnancy care, যেটা আমি উদাহরণ দিয়েছি। তো এই প্রোটোকলটা ফ্যামিলি মেডিসিনে নেওয়াতে এবং ভার্চুয়াল কেয়ার যেহেতু আমাদের একটা সুবিধা ছিল, বড় সুবিধা, we were able to continue all kinds of primary care in very smoothly, I would say. Dr. Uma Chode, thank you very much. আপনার clearly mention করার জন্য আপনি ভার্চুয়াল কেয়ারের কথা বলেছেন। Actually, we experienced, our hospital actually pioneered HoloLens to do a virtual ward round. এখন ইউকের অন্যান্য হসপিটালগুলো কিন্তু এই ভার্চুয়াল হলোলেন্সের মাধ্যমে ওয়ার্ড রাউন্ড হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে গিয়েছি যে 83% কমে গেছে ডাক্তারদের পেশেন্টের ডাইরেক্ট কন্ট্যাক্ট ক্ষেত্রে। আমার কাছে মনে হচ্ছে যে এরকম ভার্চুয়াল কনসালটেশন অথবা ভার্চুয়াল ওয়ার্ড রাউন্ড এগুলো যদি বাংলাদেশের ক্ষেত্রে চালু করা যায়, সেক্ষেত্রে হয়তো বা ডাক্তাররা মোর প্রোটেক্ট হবে, নার্স বা আরো অন্য হেলথ কেয়ার প্রফেশনাল মোর প্রোটেক্টেড হবে। ভিউয়ার আপনারা যারা দেখছেন, আমরা চলে যাচ্ছি একটু ছোট্ট কমার্শিয়াল ব্রেকে, আর দেখা হবে এই কমার্শিয়াল ব্রেকে, আমাদের সঙ্গেই থাকুন। aliflila.co.uk, your fashion, your choice. চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। এই যে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল। ও, তবে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল খাও, এতে ফ্যাট কম আর স্বাস্থ্যের জন্য অধিক উপকারী। ইউরোপের সেরা সানফ্লাওয়ার সিড বেছে নিয়ে 3 স্টেজ ইউরোপিয়ান প্রসেসিং টেকনোলজির মাধ্যমে গ্লোব এডিয়েবল অয়েল লিমিটেডের ফ্যাক্টরিতে সানফ্লাওয়ার সিড থেকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয় রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল। সম্পূর্ণ উৎপাদন দেশি হচ্ছে বলে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল পাওয়া যায় সুলভ মূল্যে। এর প্রাকৃতিক গুণাগুণ থাকে অক্ষুণ্ণ। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। রয়্যাল টাইগার, নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। aliflila.co.uk, your fashion, your choice. চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। এই যে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল। ও, তবে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল খাও, এতে ফ্যাট কম আর স্বাস্থ্যের জন্য অধিক উপকারী। ইউরোপের সেরা সানফ্লাওয়ার সিড বেছে নিয়ে 3 স্টেজ ইউরোপিয়ান প্রসেসিং টেকনোলজির মাধ্যমে গ্লোব এডিয়েবল অয়েল লিমিটেডের ফ্যাক্টরিতে সানফ্লাওয়ার সিড থেকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয় রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল। সম্পূর্ণ উৎপাদন দেশি হচ্ছে বলে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল পাওয়া যায় সুলভ মূল্যে। এর প্রাকৃতিক গুণাগুণ থাকে অক্ষুণ্ণ। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। রয়্যাল টাইগার, নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা ছিলাম ছোট্ট কমার্শিয়াল ব্রেকের পর আবার ফিরে এসেছি চ্যানেল 19 ইউকের এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ প্লাস অনুষ্ঠানে। আজকে আমাদের গেস্ট অতিথি হিসেবে যুক্ত হয়েছেন, বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন ডাক্তার ফারহানা আহমেদ। ফারহানা একজন ক্লিনিক্যাল ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট অ্যান্ড শি ইজ এ রিসার্চার অ্যাজ ওয়েল অ্যাজ শি ইজ এন একাডেমিক। এবং আপনারা ফারহানাকে যারা দেখছেন যে in this generation one of the promising cardiologists, she is actually uh, attended lots of conference and actually representing Bangladesh and actually showing the whole world that what kind of activities Bangladeshi cardiologists are doing in Bangladesh. And she's a pride of Bangladesh, looking after the people, those who have got heart condition. Thanks for joining with us. এবং আমার সাথে আরেকজন আছে ডাক্তার রুমা চৌধুরী। রুমা চৌধুরী হচ্ছে একজন ফ্যামিলি প্র্যাকটিশনার। এর পাশাপাশি রুমা চৌধুরী টরন্টো ইউনিভার্সিটিতে একজন ক্লিনিক্যাল লেকচার হিসাবে আছেন। She talks in Toronto University এবং train doctors and medical students, and also she has also involved with another hospital. Totally forgot that hospital's name. My apology, রুমা। এবং কানাডা থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা হয়তো অনেকে রুমা চৌধুরীকে চিনে থাকেন বিকজ অফ দ্য ফ্যান্টাস্টিক সার্ভিস ফর দ্য পেশেন্ট, নট অনলি বাংলাদেশি কানাডিয়ান পেশেন্ট। এবং রুমা আমাদের বাংলাদেশি যারা কানাডাতে যে সমস্ত ডাক্তাররা বাংলাদেশকে আপনার ইমেজকে উজ্জ্বল করেছে, I must say Ruma is one of that proud physician, and thanks Ruma joining us in this studio. আমি যাচ্ছি ফারহানার কাছে। আমরা তো আলাপ করছিলাম যে আমরা টেকনোলজি নিয়ে কথা বলছিলাম। রুমা বলছিল যে রিমোট কনসালটেশন, আমি বলছিলাম যে হলো লেন্স দিয়ে আপনার ভার্চুয়াল ওয়ার্ড রাউন্ড হচ্ছে। ফারহানা, আপনি তো ওয়ান অফ দ্য টার্সিয়ারি সেন্টার ইন বাংলাদেশ। আপনারা টেকনোলজিকে বাংলাদেশে কিভাবে অ্যাপ্লাই করছেন কোভিড এরা? কি ধরনের টেকনোলজি গুলো আপনার ডাক্তারদেরকে রিস্ক মুক্ত করার জন্য, মানে লেস ইনফেকশন হওয়ার জন্য কি ধরনের টেকনোলজি আপনারা অ্যাপ্লাই করছেন? ধন্যবাদ। আসলে আমাদের হাসপাতালে আগে থেকে টেলিমেডিসিন সার্ভিস, আপনারা যেটা বললেন ভার্চুয়াল কনসালটেশন, সেটা চালু ছিল, সেটা এখনো সেভাবেই চালু আছে। তবে আমি এখানে বলবো সেটা আরো এক্সটেন্সিভ ইউজ হওয়া উচিত। যেমন আমার আউটডোরে এখনো পুরো আউটডোরটাকেই আসলে আউটডোর সার্ভিসটাকে আমি মনে করি যে ভার্চুয়াল বা টেলিমেডিসিন সার্ভিসের আন্ডারে নিয়ে আসা উচিত। কারণ আমাদের অবজারভেশন হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের হাসপাতালে পেশেন্ট আসে এবং বাইরের দেশগুলোর মতো যে রেফারেন্স সিস্টেম আছে সেটা কিন্তু বাংলাদেশের কোথাও নাই। তো যে কেউ যে কোনো সময় ইচ্ছে করলে কিন্তু এসে আউটডোর ভিজিট করতে পারে। এবং আমাদের অবজারভেশন হচ্ছে যে আমাদের আউটডোরে যত পেশেন্ট আসে তার দেখা যাচ্ছে 40-50% পেশেন্ট আসলে আউটডোর ভিজিট করার কোনো প্রয়োজনই নাই। তো সেই পর্যায়ে যদি আমরা এই টেলিমেডিসিন সার্ভিস চালু করতে পারতাম হাসপাতালে, তাহলে দেখা যেত যে আমাদের পেশেন্টের লোড হয়তো আমরা 50% কাটিয়ে করে ফেলতে পারতাম। তবে ব্যক্তিগত পর্যায়ে এখন বিভিন্ন বেসরকারি হাসপাতালে আমরা যেমন আগে আমাদের প্রাইভেট প্র্যাকটিস করতাম হাসপাতালে চেম্বারে বসে, সেটা এখন আমরা ভার্চুয়ালি করছি। এই চেঞ্জগুলো আমরা অ্যাডপ্ট করেছি। আর কোভিড হাসপাতালে যেটা হচ্ছে সেখানে ভার্চুয়াল রাউন্ডের ব্যবস্থা আছে। তবে আমার মনে হয় প্রযুক্তির আমার মনে হচ্ছে যে আরো এক্সটেন্সিভ ইউজ হওয়া উচিত, আর কি সর্বোচ্চ ইউজ হওয়া উচিত। এবং কোভিড, আমি একটা জিনিস ফারহানা আপনার সাথে আমি পুরোপুরি একমত পোষণ করছি যে টেকনোলজি যে আরো বেশি ব্যবহার, এই কোভিড যে আমাদেরকে যেটা শিখিয়েছে, টেকনোলজিকে আমরা যত বেশি প্রয়োগ করতে পারবো ততখানি হয়তোবা আমাদের ডাক্তার, নার্স বা আদার হেলথ কেয়ার প্রফেশনাল তাদেরকে হয়তোবা আমরা আরো মোর প্রোটেক্ট করতে পারবো এবং পেশেন্টদেরকেও কিন্তু আমরা প্রোটেক্ট করতে পারবো। কারণ একজন পেশেন্ট যত কম সংখ্যক ডাক্তার বা আদার হেলথ কেয়ার প্রফেশনাল কাছে এক্সপোজ হচ্ছে, তারাও কিন্তু কম ঝুঁকিতে থাকছে। আমি যাচ্ছি ডাক্তার রুমা চৌধুরীর কাছে। আমি আপনার কাছে বলবো, জানতে চাবো যে দেখুন, ইউকেতে যখন কোভিড-19 ক্রাইসিস যখন শুরু হয়েছিল, আমরা একটা জিনিস দেখেছি, ইউকে সমস্ত প্রাইভেট হসপিটালগুলো ন্যাশনালাইজ করা হয়েছে to make sure that each and every patient, if somebody have got developed because of resources, hospital bed বা আর অন্যান্য ফ্যাসিলিটিস গুলো, আপনার অক্সিজেন বলেন, ভেন্টিলেটর বলেন, এগুলো ন্যাশনালাইজ করা হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট পিকচার। বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলো কিন্তু অনেক লিমিটেড সার্ভিস আছে এবং যেখানে আপনার পিসিআর টেস্ট করে টেস্ট সংখ্যাও বাড়ানো যেত, সেক্ষেত্রে কিন্তু অতটা হচ্ছে না। What is your opinion about like including private hospitals or clinic in nationalizing private clinic and hospital in Bangladesh?
Are you talking about Bangladesh or Canada? প্রেক্ষাপট তো টোটালি ডিফারেন্ট, আপনারা হয়তো জানেন, কারণ এখানে আমাদের যে অন্টারিও হেলথ বেনিফিট বা ইন্স্যুরেন্স আছে, ক্যানাডিয়ান হেলথ কেয়ারটা টোটালি কভার্ড, এবং সব ধরনের সার্ভিস আমরা পেশেন্টদের যে প্রোভাইড করছি, it's covered by the government. So it's the setting in Canada actually is totally different from USA. এমনকি simple psychotherapy counseling patients are getting benefit from the government. COVID testing, it's done in numerous numbers of patients are able to go through drive-through and contact tracing. Everything is covered. Lot of patients we were able to do COVID testing, huge number, because these are covered. Contact tracing are covered. এবং কি যে hospitalization হচ্ছে পেশেন্টরা, সেটাও আপনার গভর্নমেন্ট কভার করছে। এবং আরেকটা যেটা আমি and I'm fortunate that I was able to provide care to patients who are visiting Canada. অনেকে আছে যাদের health benefit, Canadian government even covered those patients. ভিজিটর যারা এসছে 2 মাসের জন্য, 3 মাসের জন্য দেশে ফিরে যেতে পারছে না, আটকা পড়ে গেছে কোভিড এর কারণে, তাদের হেলথ কেয়ার যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং they get proper treatment during COVID, সেই কারণে হসপিটালাইজেশন থেকে আরম্ভ করে seeing a family physician, medications, amazingly the Canadian government made the effort so that no one is deprived of any kind of health care or health support during the COVID time. I mean, নিজেও personally অনেক ভিজিটরদেরকে I provided care for them, বাংলাদেশি থেকে আরম্ভ করে আপনার বিভিন্ন দেশ থেকে দেখা গেছে যে পেশেন্টের বাবা মা এসে আটকা পড়ে গেছে, elderly population, তাদেরকে আমি I was able to provide smooth care and it was benefited the benefit was received from the government for entire healthcare. So আমাদের এখানে আসলে private sector treatment এখনো যদিও we are talking about it, it's not reached to that level yet, which is a little different from USA and UK. এখানে এই সুবিধাটা আছে, healthcare একটা বিশাল sector is covered by the government benefits. Thank you very much, Ruma Chaudhary. Very clearly আপনি বলেছেন, আমার নিজেরও ক্যানাডিয়ান হেলথ কেয়ার সিস্টেম সম্পর্কে অতখানি ধারণা ছিল না। আপনার ওয়ান্ডারফুল মেসেজের মাধ্যমে আসলে আমরা জানতে পেরেছি আসলে ডেভেলপিং যে কোনো কান্ট্রির ক্ষেত্রে কিন্তু এত বেশি রিসার্চ করাছে, আপনার ডেভেলপ কান্ট্রির যে মডেলগুলো সাকসেসফুল আছে, এগুলোর জন্য কিন্তু যদি এই মডেলগুলো যদি বাংলাদেশে সেট আপ করার চেষ্টা করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক খরচ কমে এবং কুইকলি আপনার এফেক্টিভ সিস্টেম তারা বাংলাদেশে তৈরি করতে পারে। আমি চাচ্ছি ডাক্তার ফারহানার কাছে, কারণ আপনার কাছে আমি জানতে চাবো, বাংলাদেশে প্রচুর রোগের এনজিওপ্লাস্টি, যেটা আমরা মেডিকেল বলি এনজিওপ্লাস্টি হয়েছে, অনেক রোগী আছে, আপনারা রেগুলার দেখছেন, ফলো আপে আসছে, বা আপনি নিজেও করেছেন বিকজ ইউ আর ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এবং যেটাতে বাংলাদেশে যারা দেখছেন তারা হয়তো বা এনজিওপ্লাস্টি টার্মটা না বুঝলে তারা হার্টে রিং পরানো হয়েছে, এটাতে তারা বেশি মোর ফ্যামিলিয়ার। যে এনজিওপ্লাস্টি যাদের হয়েছে, হোয়াট ইজ ইউর অ্যাডভাইস দোজ পেশেন্ট? তারা হয়তো বা কোনো সমস্যা নেই এখন থাকছেন, বা দে হ্যাড এনজিওপ্লাস্টি ইন দ্য পাস্ট, তাদের জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা, বা আপনি যদি কোনো কিছু বলার আছে কিনা? কারণ অনেকে কোভিডের কারণে হসপিটালে আসছে না, অথবা এই অনুষ্ঠান দেখে তারা হয়তো বা মেসেজটা পাবে, তাদের কি করতে হবে? যাদের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে তাদের ক্ষেত্রেও একই রকম, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যেটা বলেছি, আসলে লাইফস্টাইল মডিফিকেশনটা যাদের কোমরবিডিটি আছে সবার ক্ষেত্রে উপদেশটা সবসময় একই রকমই হয়। যেমন প্রতিদিন একটু হাঁটাহাঁটি করবে, যদি সেই সুযোগ থাকে একটু ব্যায়াম করবে, এগুলো তো থাকবেই। আর যে ওষুধটা সে তার সিমটম কন্ট্রোলে ছিল, এবং এনজিওপ্লাস্টির পরে আমরা কিছু ম্যান্ডেটরি ওষুধ দিয়ে থাকি, হ্যাঁ, সেগুলো, এবং পেশেন্টরা একটা রেগুলার ডক্টরের ফলো আপে থাকে, তো সেই ওষুধগুলো সে কন্টিনিউ করবে, এবং সেটাও তার যেন কোনোদিন একটা ওষুধ সে স্কিপ না করে, সেই ব্যবস্থাটা তার সবসময় রাখতে হবে। আর যেটা থাকবে, যদি কোনো সিমটম হয়, চেস্ট পেইন, সেটা যেমন এখন যেমন অ্যাডভাইস করছি যে সরাসরি ডাক্তারের কাছে না যাওয়াটা, আবার সেই সিমটমটা নিয়ে সে বসে থাকবে সেটা হচ্ছে না, সেক্ষেত্রে সে যে কোনো একটা টেলিমেডিসিন বা যে কোনো ডক্টরের, যেটা বললেন ভার্চুয়ালি, সে তার ডক্টরের শরণাপন্ন হতে পারে, এবং তার পরামর্শ মোতাবেক তার যদি হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে টেস্ট করে নিয়ে তাকে তখন সেটা অবশ্যই যেতে হবে, একটা ইসিজি তো অন্তত করতেই হবে। ডক্টর ফারহানা, আপনার কাছে আরেকটি জিনিস আমি জানতে চাই।
জি বলুন। জি বলুন। হ্যাঁ, আপনি আরেকটা আরো অ্যাড কিছু করতে এড করতে চাচ্ছিলাম, পারবেন। হ্যাঁ, এই পেশেন্ট গুলোতে অবশ্যই যেন কোভিড ইনফেকশনের মধ্যে দিয়ে তাদের যেতে না হয়, সেই সতর্কতা তাদের সবসময় অ্যাডপ্ট করতে হবে। এটি চমৎকার একটি জিনিস আপনি রেইজ করেছেন যে হসপিটালে যেকোনো পেশেন্ট বা তাদের ভিজিটরও কিন্তু আপনার কোভিড এর রিস্কে যেতে পারে এবং তাদেরকে কোন এরিয়াতে যাবে ট্রায়াস করার জন্য ইউকে তে বা ইউএসএ বিভিন্ন দেশে আপনার এই ধরনের কিছু সিস্টেম আছে। আমার কাছে মনে হয় যে যতখানি সম্ভব আপনার পেশেন্ট বলেন বা পেশেন্ট আছে যারা আছে তাদেরকে যতখানি সম্ভব আপনার এই ইনফেকশনটাকে থেকে যতখানি দূরে থাকা যায় ততই ভালো। আমি আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাবো, যখন কারো বাইপাস সার্জারি হয়ে যায়, দ্যাট ইজ অ্যানাদার মোড অফ ট্রিটমেন্ট। কারো হয়তোবা রিং পালন হচ্ছে, কারো হয়তোবা বাইপাস গ্রাফটিং হয়ে আপনার তারা চিকিৎসা নিচ্ছেন। তাদের ক্ষেত্রে আপনার কি অ্যাডভাইস? তারা সাধারণত কার্ডিওলজিস্টের কাছে কিন্তু অ্যাডভাইসের জন্য আসেন, ফলো আপে আসেন। তাদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? আচ্ছা, এটা আসলে নির্ভর করে যে তার হার্টের কন্ডিশনটা কিরকম। এরকম যদি হয় যে না, তার হার্টের পাম্পিং ভালো আছে, সে স্টেবল আছে, হ্যাঁ, তাহলে সে বাইপাস করুক বা স্ট্যান্টিং করুক, যে কোনো অবস্থাতেই সে যেভাবে তার মেডিকেশনটা চালিয়ে যাচ্ছিল সেভাবে অ্যাজ ইউজুয়াল চালিয়ে যাবে। সে যেন কোনো মেডিকেশনই বাদ না দেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু যদি তার এরকম হয় যে তার হয়তো একটা অ্যাটাক ছিল, হার্ট অ্যাটাক ছিল, বা অ্যাটাকের পরে সে রিং করেছে বা বাইপাস সার্জারির মধ্যে দিয়ে গেছে, সেক্ষেত্রে তার যে আমরা বলি তার এই যে একটু আগে বললাম লাইফস্টাইল মডিফিকেশন, সেগুলো তো সে অ্যাডপ্ট করবেই। সাথে সাথে তার যেন স্পেশাল প্রিভেনশন দিতে হবে যেন তার হার্ট ফেলিওর অ্যাগ্রাভেট না করে, বা এরকম সিমটম যদি তার মনে হয় যে না, আমি এখন একটু বোধহয় আমার আজকে একটু শ্বাসকষ্ট হচ্ছে, খারাপ লাগছে, সেক্ষেত্রে সে তার অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে। এই উপদেশগুলো ধন্যবাদ। আসলে যাদের স্টেবল পেশেন্ট গুলোর জন্য উপদেশগুলো আসলে মোটামুটি একই রকমই আর কি। আমি ধন্যবাদ ডাক্তার ফারহান। আমি জানতে চাচ্ছি ডাক্তার রুমাইয়া চৌধুরীর কাছে। আপনারা তো প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হিসেবে প্রচুর হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের রোগী পাচ্ছেন এবং উচ্চ রক্তচাপের রোগী যারা আছে দে আর অলসো ফ্ল্যাগড আপ অ্যাজ এ হাই রিস্ক গ্রুপ এবং ব্লাড প্রেশারটাকে অথবা অনেকদিন ধরে ব্লাড প্রেশার আছে, এটাকে নিয়ে অনেক দিন ধরে বাস করছেন। সো এটাকে অনেকে হয়তোবা গুরুত্ব দিতে চাচ্ছেন না এবং উচ্চ রক্তচাপের পেশেন্ট যারা আছে তাদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? হ্যাঁ, আমার হাইপারটেনশনের পেশেন্ট পপুলেশন অনেক অনেক বেশি বলতে পারি। তো এটার বিভিন্ন কারণ, অনেকগুলো রিস্ক আছে, যেমন পুয়ার ডায়েট। হ্যাঁ, আমি ওদেরকে ডায়েটারি অ্যাডভাইস ফার্স্টেই দিই, যাকে বলা হয় ড্যাশ ডায়েট, ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন, এবং এটা ইনক্লুড করে লো সল্ট, লো ফ্যাট, লেস কার্বস অ্যান্ড মোর ভেজিটেবলস। আমি একটা highly recommend kori, it's a Mediterranean diet, fish and vegetables. A diet I recommend kori oderke. Ar hocche smoking cessation. It's very important for blood pressure control. So basically diet, and the second part is exercise. If you can't run, go for a walk. At least walk 1 hour per day. So exercise and diet er poreo jodi fail kore obosshoi then I have to start antihypertensive. So amra antihypertensive medication gula gradually start kori ebong ekhon aro beshi counsel korchi amar patientder je you have hypertension, you need to keep it under control, otherwise you are more at risk if you get COVID. The complications will be more prominent in you, karon amra jani je myocardial infarction, myocardial injury jeta Dr. Farhan Ahmed বললেন, stroke, এগুলোর chance এবং complication from COVID is higher in this population. থ্যাংক ইউ ভেরি মাচ ডাক্তার রুমাইয়া চৌধুরী। আমি আরেকটি জিনিস জানতে চাবো, অনেক মানুষ আপনার হয়তো পেশেন্ট হিসেবে আপনার সার্জারিতে আসে, তারা হয়তো বা একটি ব্লাড প্রেশার একটি ডোজ মিস করেছে। তাদের ক্ষেত্রে হোয়াট উড বি ইউর অ্যাডভাইস? তারা কি পরবর্তী ডোজে কি ডাবল খাবে, ডাবল ওষুধটা খাবে, নাকি যারা যে ডোজটি মিস করেছে সেটাকে তারা ওটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, নর্মাল ডোজে চলে যাবে? হ্যাঁ, না, কেস একটা ডোজ মিস করে আমি ডবল ডোজ কখনোই করবো না। চেক ইউর ব্লাড প্রেশার ফিউ টাইমস এন্ড এবং নেক্সট ডেতে দেন গো ব্যাক টু ইউর অরিজিনাল ডোজ। কিন্তু আমি এই কোভিড এর কারণে যেহেতু ভার্চুয়াল কেয়ার আমাদের অনেকটা কনভার্ট করতে হয়েছে, আই ওয়াজ রিকমেন্ডিং এভরি পেশেন্ট গেট এ ব্লাড প্রেশার মেশিন অ্যাট হোম। ইটস নট এক্সপেন্সিভ, এবং নিজেই মনিটর ইউর ব্লাড প্রেশার এভরিডে, কিপ এ চার্ট, ব্লাড প্রেশার চার্ট। এন্ড আমি তখন করি কি, রিভিউ করি, হাউ ওয়াজ ইউর ব্লাড প্রেশার ইয়েস্টারডে, হাউ ওয়াজ ইট ওভার উইক অ্যান অ্যাভারেজ। এবং কোনো পেশেন্ট যদি কমপ্লেন করে, ও আই মিস দ্যাট ডোজ,
dose. Of course, I'm encouraging them not to miss a dose, but if accidentally যদি মিসও করে, get back to your original dose depending on that the blood pressure is optimum. So we usually encourage them to keep it below 140/90, and if it is that, তাহলে আমার ডাবল করার প্রশ্ন আসছে না। কিন্তু দেখি যদি আমি তাদের diet chart the blood pressure is going more than 160/100 or above, then of course sometimes I will increase the dose myself, but কিন্তু আমি ওদেরকে instruct করি don't do it without my advice, and I'll keep an eye on them, and দেখা যাচ্ছে যে next week আবার কল করছি ওদেরকে, follow up করছি, and depending on the scenario then I would advise either increasing the dose depending on the blood pressure reading over a week, or maybe adding another second medication. It depends on the situation. Depends on situation. এবং কেউ যদি কোনো ডোজ মিস করে যেতে পারছে না, আপনার মেসেজ যেটা হচ্ছে আপনারা পরবর্তী সময় অনেক সময় ডাক্তার অ্যাক্সেসিবল হবে না, ডাক্তার রুমা চৌধুরী যেটা আপনাদেরকে যে মেসেজটা দিয়েছে, আপনারা পরবর্তী যদি মিস করে থাকেন তখন আর ডাবল আপনার ডোজ খাবার প্রয়োজন। আমি চাচ্ছি ডাক্তার ফারহানা আমাদের কাছে, কারণ আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে ধরুন এই কোভিড ক্রাইসিসে পৃথিবীর প্রত্যেকটি দেশ কিন্তু এই চ্যালেঞ্জটি 6 মাসের একটু বেশি কিছু সময় 7 মাসের একটি প্রবলেম, আমরা প্রতিদিন কিছু শিখছি এবং প্রতিদিনই আমরা কিছু শিখছি এবং প্রতি সপ্তাহে শিখছি, প্রতি মাসে নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। আপনার কাছে মনে হয় যে one kind of practice or one kind of decision, if government in Bangladesh take decision, it might change practice of better patient care. যদি ধরেন হয়তো একটি জিনিসে যদি স্টার্ট করে কালকেই যদি শুরু করা যায়, তাহলে পেশেন্টরা বেনিফিটেড হতে পারে বা ডাক্তাররা বেনিফিটেড হতে পারে। আচ্ছা, ধন্যবাদ। এখানে আমি বলে রাখি, শুধু আসলে গভর্নমেন্ট, এখানে শুধু ডাক্তারদের বা হসপিটাল অথরিটি এদের যেমন দায়িত্ব আছে, সরকারের যেমন দায়িত্ব আছে, জনগণের কিন্তু একটা দায়িত্ব আছে, এবং তাদের দায়িত্ব হচ্ছে, এখন পর্যন্ত আমরা রিকমেন্ডেশন গুলো পাচ্ছি, অবশ্যই ঘর থেকে বের হওয়ার সময় ফেস মাস্ক ইউজ করা, এবং গভর্নমেন্টের যেটা দায়িত্ব সেটা হচ্ছে সেটাকে এনশিওর করা, প্রয়োজনে সেটাকে, আমাদের ডেনসিটি অনেক বেশি, বাইরের দেশগুলোর মতো এরকম না যে আমরা অনেক ওখানে তো দেখা যাচ্ছে যেমন কানাডার কথা বলছেন, ওখানে জনসংখ্যার ঘনত্ব। ফেস মাস্কের কথা যেটি বলেছেন, ফেস মাস্কের খুবই স্ট্রিক্ট থাকা, আইন প্রয়োগ করা, হ্যাঁ, যাতে কেউ যাতে ফেস মাস্ক যদি না পরে তারা পাবলিক প্লেস করতে পারবে, অবশ্যই যেন, হ্যাঁ, পাবলিক প্লেসে যেতে পারবে না মাস্ক, উইদাউট মাস্ক। আর যেটা করা উচিত, যেটা বললাম, এক্সটেন্সিভ ডিজিটালাইজেশন করা হসপিটালগুলোকে, যেটা ডক্টর রুমা বললেন যে তারা তাদের পুরো হসপিটাল আউটডোরটাকে তারা ভার্চুয়াল আওতায় নিয়ে গেছে। বাংলাদেশেও সেটা ইমপ্লিমেন্টেশন করা খুবই উচিত বলে আমি মনে করছি, এবং সাথে হচ্ছে যে খুবই গুরুত্ব দিতে হবে হসপিটাল ইনফেকশন কন্ট্রোল এবং প্রপার সিকিউরিটি অফ হেলথ কেয়ার ওয়ার্কার। শুধু ডাক্তার না, ডাক্তার ছাড়াও যারা আছেন, নার্সেস আছেন, আমাদের বিভিন্ন লেভেলের যে ওয়ার্কাররা আছে, হ্যাঁ, সবারই যেন এই প্রোটেকশনটা তারা নিতে পারে, সেই ব্যবস্থাটা এনশিওর করা। এটা হলে আমার মনে হয় আমরা অনেকখানি সেফলি প্র্যাকটিস করতে পারবো। আমার কাছে মনে হচ্ছে ডাক্তার ফারহানা, আপনি যে প্রশ্নটি রেজ করেছেন যে ইনফেকশন কন্ট্রোল এবং ডাক্তারদের সেফটির ব্যাপারটা, এটি মনে হচ্ছে যে এটি তো আর ডাক্তাররা তো হসপিটাল, দে আর প্রোভাইডিং সার্ভিস, দে আর নট ইন, মেনি অফ দেম অ্যাকচুয়ালি নট ইন প্রসেস অফ প্ল্যানিং অর মেকিং ডিসিশন। এক্ষেত্রে নীতি নির্ধারক যারা আছেন তারা যদি ডাক্তারদেরকে, নার্সকে, ওয়ার্ড বয় বা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট যারা আছে বা আরো যারা আছেন, সোনোগ্রাফার যারা আছে, তাদেরকে বেটার প্রোটেকশনের জন্য যত কুইক করতে পারে এবং তার পাশাপাশি যদি টেকনোলজির যদি এক্সপান্ড করা যায়, এটা ডাক্তার রুমা চৌধুরী যেটা বলেছেন যে আপনার প্রাইমারি কেয়ার প্র্যাকটিসে আপনার ভার্চুয়াল কনসালটেশন করছেন, এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে দেখুন, বাংলাদেশে তো প্রচুর মানুষ, সে অনুযায়ী ডাক্তারও কম। আমার মনে হয় যে টেকনোলজির এই জিনিসটাকে যদি বাংলাদেশে যদি নতুন করে পলিসি করার দরকার নেই, কানাডাতে কিভাবে তারা করছে বা ইউকেতে কিভাবে তারা করছে বা ইউএসএ তে কিভাবে হচ্ছে, এগুলো কিন্তু আপনার এখন ভিজিটেরও কারো দরকার নেই। একটা ভার্চুয়াল কনসালটেশনের মধ্যে আপনার যে পয়সা আপনার কানাডা বা আমেরিকাতে ভিজিট করতে পারবে, সেই পয়সা দিয়ে আপনার একটা হলোলেন্স কিনে ফেলা যাবে, একটা ভার্চুয়াল ওয়ার্ড রাউন্ডের ব্যবস্থা করা যাবে। আমি ডাক্তার রুমা চৌধুরীর কাছে জানতে চাচ্ছি আপনার ওয়ান পিস অফ অ্যাডভাইস ফর বাংলাদেশি পলিসি মেকার্স অথবা ডাক্তার যারা আছেন, তারা কিভাবে আপনার সিদ্ধান্তগুলো নিলে তারা অথবা আর মোর সেফার এনভায়রনমেন্টে কাজ করতে পারবে।
ফার্স্টে আমি বলবো অবশ্যই এডিকুয়েট পিপি, এটা হচ্ছে প্রথম লাগবে। পিপিটা অ্যাবসলিউটলি এডিকুয়েট হতে হবে, নাম্বার 1। এন্ড নাম্বার 2 হচ্ছে যে প্রত্যেকটা ক্লিনিক্যাল স্টাফ যারা কাজ করছে তারা যেন এডুকেট পিপি পরে থাকে। পেশেন্টদেরকে রিএনফোর্স করতে হবে যে তারা যেন ক্লিনিকে যখন আসে বা হসপিটালে দে হ্যাভ টু ওয়্যার মাস্ক হুএভার ইট ইজ। এবং ইনফেকশন কন্ট্রোল মেজারটা স্ট্রিক্টলি নিতে হবে। পেশেন্ট পপুলেশনকে আমরা যেমন প্রাইভেটলি যখন প্র্যাকটিস করি, পেশেন্ট পপুলেশন আমরা যদিও বেশি, তারপরে আমরা উই ক্যানট মেক দ্য ক্লিনিক ক্রাউডেড। হ্যাঁ, 1 patient at a time should enter into the clinic, যেটা আমি প্রথমেই উল্লেখ করেছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ যত পেশেন্ট একসাথে দেখা হবে, চান্স অফ ইনফেকশন অ্যান্ড এক্সপোজার ইজ ভেরি হাই ইন দোজ গ্রুপ। হ্যাঁ, সো লেস অ্যামাউন্ট অফ অর লেস গ্রুপ অফ পেশেন্ট যদি থাকে, তাহলে এক্সপোজারটাও আমরা মিনিমাইজ করা যাচ্ছে, যেটা আমরা আমাদের ক্লিনিক সেটিং এ করি। আমরা এটা আমি প্রথমেই বললাম। আর ভার্চুয়াল কেয়ার অবশ্যই, এটা তো বারবার আজকে বেশ কয়েকবার উল্লেখ হয়েছে। ভার্চুয়াল কনভার্ট করা যায় অলমোস্ট 80%। অবশ্য কিছু করা যাচ্ছে না, যেমন 20% পেশেন্টদের আমি নিজেও পারছি না, এবং আমি চাইও না সেটা হচ্ছে যে প্রিভেন্টিভ কেয়ার, আর্জেন্ট কেয়ার এবং চিলড্রেন্স ইমিউনাইজেশন, প্রেগনেন্ট উইমেন, ওদেরকে আমি নিয়ে আসছি। কিন্তু তারপরে উইথ কশন, আমি একটা বাচ্চাকে যখন দেখি, আমি তাকে কিন্তু আই ডু নট অ্যালাউ baby to be exposed to other patients. আমি একজন করে ডোরে, আমি তাকে ডোরে আমাদের লক থাকে ক্লিনিকে, একজন করে ঢুকাচ্ছি, সে বের হচ্ছে, এবং এই মার সাথে মাকে আমি বলি বাচ্চার সাথে থাকতে, অথবা শুধু বাবা থাকবে, তাও দুজন না। তো আমরা এই ধরনের সিম্পল মেজার গুলো যে আমরা ফ্যামিলি মেডিসিন সেটিং এ নিতে পারছি, ইটস হেল্পফুল, এবং আপনারাও যদি সেটা করতে পারেন, অফকোর্স ইটস গোনা হেল্প ইউ। আর একটা যেটা আমার অ্যাডভাইস, আমাদের যেহেতু ইট মেক্স মি রিয়েলি স্যাড যে আপনি ডক্টর মঞ্জু শওকত বললেন যে 70 doctors passed away in Bangladesh. ডাক্তাররা, there is a saying, doctors are the worst patient. আমি দেখেছি যে they kind of delay the treatment sometimes. So earlier treatment is very important. যেসব ডাক্তারদের ডায়াবেটিস আছে, ওবেসিটি আছে, হাই ব্লাড প্রেশার আছে, do not neglect yourself. You are also a patient at that time. এবং কোভিড আমরা দেখেছি, it affects more this vulnerable group. হ্যাঁ, আপনারা যদি রাইট ওয়ে হসপিটালাইজেশন করতে পারেন নিজেকে, get hospitalized, get early diagnosis, get your blood test, CT scan, whatever that is needed, and তাহলে আর্লি ট্রিটমেন্ট শুরু করা যাবে। এবং এই কমপ্লিকেশন গুলা, কোভিড এর কমপ্লিকেশন যেগুলা inevitable if you don't take the measures early, যেমন myocardial infarction, stroke, DVT, deep venous thrombosis, pulmonary embolism, এগুলোর কারণে সাডেন ডেথ হচ্ছে। এটা প্রিভেন্ট করা যাবে। নিউমোনিয়া কিন্তু গ্র্যাজুয়ালি প্রোগ্রেস হয়, একদিনে তো প্রোগ্রেস হয় না। তো স্যাচুরেশন যখন 94% এর নিচে চলে যাচ্ছে, বিং এ ডক্টর, গো টু দ্য হসপিটাল রাইট অ্যাওয়ে। কারণ সিটি স্ক্যান চেস্টে যদি 40% এর বেশি ড্যামেজ হয়ে যায়, then the chance of recovery would be it will be very challenging, কারণ তখন দেখা ending up in ventilation and whatnot, intubation. So আমি ডাক্তারদেরও আরেকটা অ্যাডভাইস দিব, with wholehearted advice, please, even though you are a physician, take care of your health, and do not neglect. If you see any signs of that you probably have COVID, get early treatment and early hospitalization, and to prevent the complications of COVID. Thank you, Dr. Ruma Choudhury. আমি অনুষ্ঠান শেষ করার আগে আমি ডাক্তার ফারহানা আহমেদ এবং ডাক্তার রুমা চৌধুরীকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 19 টিভির পক্ষ থেকে। এবং কোনো পলিসি মেকার যদি এই অনুষ্ঠানটি দেখে থাকেন, আমি অনুরোধ করব যত বেশি এবং যত দ্রুত আপনার টেকনোলজিকে মেডিকেল প্র্যাকটিসকে এমবেডেড করা যায়, তাহলে মনে হচ্ছে আমরা বেশি রোগীকে হেল্প করতে পারবো, মোর ডাক্তার এবং নার্স এবং হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। দেখা হবে আগামী রোববার একই সময়। আসসালামু আলাইকুম।